বেশি, সেটা মনে হয় কোনো রাজনৈতিক দলই অস্বীকার করতে পারবে না। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, পরিবারেও অনেকে আছেন যারা রাজনীতি সঙ্গে যুক্ত, প্রশাসনিক পদেও আছেন, এবং আজকে তার যোগদান আমাদের দলকে সমৃদ্ধ করবে। যেহেতু আমার শ্রদ্ধেয় সহকর্মী কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুর সম্পর্কে আরো বিস্তারিত খুব ভালো করে বলতে পারবেন, আমি তার কাছে অনুরোধ করব আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরতে। ধন্যবাদ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী। এখানে রয়েছেন তমলুক সাংগঠনিক আমাদের যে জেলা, তার সভাপতি সুজিত রায়, এবং আমার সঙ্গে রয়েছেন চন্দন মণ্ডল। দেখুন, পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা, তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি, তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। তো সেই জায়গায় যারা মানুষের কাজ করেছেন, পুরনো দিন থেকে বিজেপি করেছেন, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল থাকবে, মতপার্থক্য থাকবে আদর্শগত, কিন্তু তিনি তার দলের তরফ থেকে তার মতো করে কাজ করার চেষ্টা করেছেন। এবার কিছু লোক যদি তারপরে মাথার উপর বসে তাদের অসম্মান করেন, তাহলে সেই মানুষগুলো তো সেই দলে অবাঞ্ছিত হয়ে যাচ্ছেন। সেখানে যারা আত্মসম্মান নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আর বিজেপি থাকছে না। তার কারণ দুদিন আগে যাদের বিরুদ্ধে বলতেন তাদের নামে জিন্দাবাদ বলতে হচ্ছে। চন্দন মণ্ডল উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন, এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। উনি 3 বারের বিজেপির জেলা কমিটির সম্পাদক, উনি এখন জেলা কমিটির সদস্য। এই ময়না এলাকাটায় বিজেপি যে জিতেছিল কোনোভাবে, সেখানে সাংগঠনিকভাবে যা যা করা সেগুলো সব ওনাদের করা, কারণ উনি যেখানে, যিনি এখন বিধায়ক, তিনি ময়নার প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া মানুষ চেনেন না এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। ফলে সেই সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন। ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দন মণ্ডলকেই চেনে। কিন্তু যেভাবে যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে, প্যারাশুটে করে নেমেছে, তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে, সেই জায়গা থেকে চন্দনবাবু কাজ করতে চান। তিনি অনুরোধও করেছেন বেশ কিছু, যাতে
সরকারি যা যা কাজ, উন্নয়ন, আরো ওনার এলাকার যা যা চাহিদা ইত্যাদি, বিধায়ককে তো খুঁজে পান না, বিজেপির বিধায়ককে মানুষ তো খুঁজে পায় না, ওনাকে ধরেন। তো উনি সেগুলো আমাদের দলের আলোচনার সময় সুজিতবাবু এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে উনি ওনার কিছু বক্তব্য জানিয়েছেন, সেগুলো দল বিবেচনা করে দেখছে। কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে, সুজিতবাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি। আমরা আগে ওনাকে জয়েনিং করিয়ে নেব, তারপরে ওনার কথাও শুনবো এবং আপনাদের কোনো প্রশ্নের কিছু থাকলে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাটি মানুষ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এখানে ব্লক থেকে আরো অনেকে এসছেন, সমস্ত নেতৃত্ব এসছেন এবং এর পরের ধাপে ওনারা ঠিক করে নেবেন জেলা সভাপতির সঙ্গে কথা বলে যে যারা ধরুন ওনার স্ত্রী পঞ্চায়েতে প্রধান, এরকম আরো অনেক নির্বাচিত সদস্য যারা আছেন, যারা সংগঠনের আছেন, তারা এরপর ধাপে ধাপে কিভাবে যোগদান করবেন সেই মেকানিজমটা সেটা ওনারা সাংগঠনিকভাবে ঠিক করে নেবেন। আমি অনুরোধ করব চন্দনবাবুকে সংক্ষেপে কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চে আছেন মন্ত্রী মহোদয়া চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত আছেন খুব পরিচিত মুখ কুণাল ঘোষ মহাশয়, আমাদের তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহাশয় এবং সকল মিডিয়া বন্ধুগণ এবং আমার বার্তা যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি হয়তো আমার বক্তব্য সেভাবে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমার শুধু একটা ইচ্ছে, অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে পারি। ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই, যা আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে পারে কিছুদিন হলেও। এইরকম একটা প্রচেষ্টা নিয়ে ছোটবেলা থেকেই আমি মানুষের পাশে দাঁড়াই, সমাজসেবামূলক কাজকর্ম করি। এবং কুণালবাবু বলেন আমি বামফ্রন্ট করতাম, কিভাবে আমি বিজেপি নেতা হয়ে গেলাম আমি নিজেও জানি না। যে 2021 সালে যেখানে আমি বিজেপির মুখ বা প্রার্থী হওয়ার মুখ হয়েছিলাম, যাই হোক দলের স্বার্থে আমরা চাইছিলাম ময়না মডেল, ময়না মাছ চাষের উপর নির্ভর করে মানুষ, যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ ওনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। ময়নায় যেমন বর্ষাকালে জল জমে যায়, সেই সাথে মাছ চাষের উন্নয়ন এবং ময়নার মানুষের মাছ চাষের জন্য মিষ্টি জলের প্রয়োজন, যা রূপনারায়ণ নদী থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের সমস্যার সমাধান, চওড়া রাস্তা। এই কাজটা যদি আমরা করতে পারি, ময়নার মানুষ এইটাই চায়, বন্যা থেকে মুক্তি চায়, টাকা পয়সা বা অন্যান্য সহযোগিতা কিছু না করলেও। এবং মাছ চাষের সাথে বহু মানুষ যুক্ত,
কোনো মানুষ 99% মানুষ এই কাজের সাথে যুক্ত। তাদের জীবন জীবিকার পাশে দাঁড়ানো, বিশেষ করে যে আমাদের বাক্সা এবং গজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তারা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে, টাকাটা বন্ধ হয়ে গিয়েতে তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য এবং ময়না থেকে প্রথম আমি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ময়নার প্রথম আমি ব্লক কনভেনর। মানুষের কাছে আমি 2019 সালে করোনার পিরিয়ডে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়েছি, মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ আমার পাশে আছে এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর 2.5 বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। ঠিক আছে, দেখুন, ওনার যা যা আলোচনার সময় এসছিল তো সেগুলো আমাদের দিক থেকে শোনা হয়েছে, বাকিটা চন্দ্রিমাদি বলতে পারবেন। একটা উনি কিছু প্রপোজাল দিয়েছেন যে ওই এলাকায় সেচ ব্যবস্থা বা ইত্যাদি ইত্যাদি, আর বিজেপি যে সন্ত্রাসটা করে ওখানে, যে ভয়ঙ্কর দুষ্কৃতীদের ঢুকিয়ে সন্ত্রাস করে, তো সেই সন্ত্রাস কিভাবে বন্ধ করা যায় উনি তো কাছ থেকে দেখেছেন যে বিজেপির নেতারা কিভাবে বাইরের থেকে লোক বোমাবাজি ওই জায়গাটাকে আতঙ্ক করে রেখেছিলেন। এবার সেইগুলো সমস্ত বন্ধ করার পুলিশ যা যা করছে তাতে আরো সহযোগিতা হবে। আর 2-4টে টেকনিক্যাল কারণে সেগুলো মানে এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকায় কোনো স্লটে কোথাও কোথাও কোনো কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি, ওগুলো চন্দ্রিমাদি বলে দিয়েছেন। ওটা নির্দিষ্ট কোনো এলাকা বলে না, যেখানে যেখানে ছোটখাটো যে সব পকেট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ফলে সাংগঠনিকভাবে বিজেপির এটা বড় সড়ো ক্ষতি হলো, কারণ একজন আদি বিজেপি এবং যাদের উপর ভর করে ওই ময়না বাগচা এইসব এলাকায় বিজেপি নানা ধরনের কুকীর্তি করে বেরিয়েছে, এবার তারাই তো কাছ থেকে দেখেছে যে পুরনোরা যারা ছিলেন তাদেরকে সরিয়ে নতুনরা এসে গাজুয়ারি করা, বোমাবাজি করা, এইভাবে এলাকা দখলের চেষ্টা, সেটা ওনারা একমত হতে পারেননি। ফলে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই মতো ভাবেই সেটা চলবে। এই এটা পরিষ্কার করে বলেই দিয়েছেন আমাদের মাননীয় কুণাল ঘোষ। এবং চন্দন মণ্ডল যেটা বললেন যে মাছ চাষের ওপর নির্ভর করে ময়না, মৎস্যজীবীদের জন্য যে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী করেছেন সেই প্রকল্পের সুবিধা প্রত্যেক মৎস্যজীবীরা সেই সুবিধা পেয়েছেন। আমি জানি না কেন প্রেজেন্ট বিধায়ক যিনি রয়েছেন বর্তমানে তিনি উদ্যোগ নিয়ে এই কাজগুলো করিয়ে দিতে পারেননি। তাদেরকে তো পরিচালনা করতে হবে, তাহলে সেই পরিচালনায় নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, তার জন্যই হয়তো কোনো কোনো জায়গায় কোথাও কিছু যায়নি। ওনার তো বিধায়ক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে পরিচালনা করা উচিত ছিল। মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন সারা ভারতবর্ষে করেনি, কারণ মৎস্য খেয়েও না,
এটা বিজেপি বলে। তাই মৎস্যজীবীদের চাষ করে মাছ তৈরি করবে, ময়নার জন্য ভাববে, এটা বিজেপি বলবে না কোনোদিন। সেই জন্য চন্দনবাবু তার কথা বললেন, এবং আমরাও জানি যে মৎস্য চাষ অত্যন্ত জরুরি ওই ক্ষেত্রের জন্য, ময়নার জন্য। আমরা যেটুকু কথা বলে ওনার সঙ্গে বা ওনারাদের সঙ্গে অনেকে এসেছেন, কথা বলে যেটা স্পষ্ট হয়েছে যে ওই এলাকায় বা পূর্ব মেদিনীপুর বা বহু জায়গাতেই, মানে এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বিজেপির যে পুরনো কর্মীদের, পুরনো নেতাদের অবজ্ঞা অবহেলা করে যারা এই নতুন গিয়ে তৎকাল বিজেপি, এবার সেখানে যদি দু একজন জিতেও গিয়ে থাকেন, সেই বিধায়করা কিন্তু তাদের দায়িত্ব পালন করেননি। একটা সরকারের বিভিন্ন কর্মসূচি, এত বড় একটা স্ট্রাকচার, এতগুলো বুথ পর্যন্ত যেতে হয় গোটা জিনিসটা, কোথাও কোনো সমস্যা থাকলে সেখানে বিডিও, এসডিও বা যাদের সঙ্গে কমিউনিকেট করে মানুষের সমস্যার দৃষ্টি আকর্ষণ করা দরকার, যেখানে যেখানে বিজেপি আছে বা বিজেপি বিধায়করা আছেন সেইখানেই মানুষের ভোগান্তি। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দনবাবুদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে সামগ্রিক সমন্বয়মূলক উন্নয়ন যেটা চলছে, তাতে এক স্রোতে একসঙ্গে সকলকে নিয়ে সামিল হওয়া। আমরা আজ এখানে শুধু ওনাকে জয়েন করালাম, ওনাদের অনেক সহকর্মী এসেছেন, আর এর পরের ধাপের সেগুলো সুজিত বাবুরা সাংগঠনিকভাবে জেলায় প্রস্তুতি নিয়ে সেই কর্মসূচি করবেন। বলছি দুজনের কাছেই একটা ছোট্ট একটু হ্যাঁ। এক মিনিট। উনি উন্নয়নের কথা বললেন, আজকে জয়েন করলেন, সেটাও বললেন, আপনিও ব্যাখ্যা দিলেন পুরনো বিজেপি নতুন। ওনার বক্তব্যে একটা কথা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, 6 মাসের টাকা এখনো নেই, মানে এটা কি কোনোভাবে যে বিজেপি বিধায়কের এলাকা বলে এখানে কোনো বিষয় হয়েছে? এই প্রশ্নটা উঠে আসবে ওনার বক্তব্যে। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলবে। সুতরাং ওখানে এই যে ঠিকভাবে পরিচালনা করে তারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিনা, তারা সেখানে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে গেছেন কিনা, কারা গিয়েছেন, কাদের এখনকার বর্তমান বিধায়ক তাদের পরিচালিত করে নিয়ে গেছে কিনা, এসবগুলো তো না বুঝে বলা যাবে না। এখানে একটাও বাংলার কোনো মেয়েরা বলতে পারবে না যে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হয়েছে, কোথাও টেকনিক্যাল ডিফেক্ট যেটা বলছিলেন কুণাল বাবু, যে টেকনিক্যাল হলে তাহলে হতে পারে, হয়তো নিশ্চিতভাবে পাবে। আবার উনি এটাও বলেছেন যে পাচ্ছিল না, 6 মাস পরে আবার পেয়েছে, সেটাও বলেছেন। আপনি ওইটা ধরবেন, বাকিটা ধরবেন না প্লিজ। দেখুন, বিজেপির কোথাও জিতেছে সেটা তো এই একটা জায়গায় জেতেনি, আরো বহু জায়গায় জিতেছে। ফলে এবার ওই তৃণমূলের, হ্যাঁ, কিছু জায়গায় তৃণমূল জিতে আছে, কোনো কারণে সেটা ঢোকেনি টাকাটা। এবার সেটা মানে ওই এলাকাতেই আবার হয়তো তৃণমূল জিতেছে সেই এলাকায়, ফলে বিজেপি ধরে পায়নি, সারা পশ্চিমবঙ্গে হয়নি, বেছে বেছে একটা জায়গায়, এটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, এটা হতে পারে নানা, মানে এটা নানা কারণে এর ইয়ে হতে পারে। ছেলেদের নামে অ্যাকাউন্টে টাকা নিয়েছিল, যেহেতু বক্তব্যটা। আরে আপনার অফিসের বেতনে দেখবেন, বেতনের দিন দেখবেন অনেকের মোবাইলে ঢুকে গেছে, অনেকে দুদিন বাদে ঢুকছে, তার মানে কি বেতন হবে না? ভাঙন তো অব্যাহত। বিজেপিকে একাধিক কারণে বিজেপিতে নেতা এবং কর্মীরা থাকছেন না। তার কারণ, প্রথম কারণ হচ্ছে বঙ্গ বিরোধী হচ্ছে বিজেপি। বাংলার টাকা দেয় না, বাংলার অধিকার দেয় না, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ। 2021 সালে হারার পর থেকে আবাস থেকে 100 দিনের টাকা থেকে এখন জল জীবন মিশন, 1,96,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া। এখন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ চলছে। বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা, হয় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অথবা অন্য রাজ্যে পিটিয়ে মারছে। ফলে এইরকম যে পরিস্থিতি, আর বিজেপির সাংগঠনিক নিজেদের মধ্যে যে প্রবলেম, সেটা হচ্ছে যারা পুরনো বিজেপি ছিলেন, হতে পারে তারা আমাদের বিরোধী, এটা আইডিওলজিক্যাল ব্যাটল, বাট ওদের পার্টিটা যারা দলবদল করে গেছে বা যারা প্যারাশুটে করে নেমেছে, তারা হাইজ্যাক করে নিচ্ছে। ফলে যারা পুরনো দিনের বিজেপি, তারা সেখানে সাফোকেটেড ফিল করছেন।
সেই জায়গায় তারা আরো উন্নয়ন, তারা মানুষের কাছে কাজ করতে চান। সেখানে তারা বিচার করে দেখেছেন যে একটা সেকুলার, ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ ফোর্স হচ্ছে তৃণমূল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি। তো তারা সেই জন্যই মানুষের কাজ করবেন বলে তৃণমূলের প্ল্যাটফর্মে আসছে। এসআইআর প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বসছে বৈঠকে এবং তারপর তারা ভিডিও কনফারেন্স করবে সিইও। এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য আমরা করব না, কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয়। এবার ওনারা, জাতীয় নির্বাচন কমিশন প্রথম থেকেই বিজেপির দলদাস বা শাখা সংগঠন হিসেবে কাজ করেছে, প্রথম থেকে। এসআইআর নিয়ে কারুর আপত্তি ছিল না। এসআইআর এর সময় এবং পদ্ধতি, বাংলার উপর যেভাবে মৃত্যুর মিছিল চাপিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। একের পর এক মৃত্যু, বৈধ নাগরিকরা হ্যারাসড, বিএলওরা হ্যারাসড, 80 বছর 90 বছরের বয়সের লোক, বর্ষিয়ান মানুষ, তাদেরকে গিয়ে দাঁড়াতে হচ্ছে লাইনে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাবা চট্টোপাধ্যায় লেগেন, ছেলে কেন চ্যাটার্জি লেগে, ডেকে পাঠানো হচ্ছে। বৈধ ভোটারদের নাম কাটার খেলা চলছে। আমরা এই পদ্ধতিটার পুরোপুরি বিরুদ্ধে, এবং এই লড়াইটা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই ঐতিহাসিক জায়গায় নিয়ে গেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করেছেন এবং তার তোলা পয়েন্টগুলি থেকে মান্যতা দিয়ে হস্তক্ষেপ করেছেন সুপ্রিম কোর্ট। এটা হচ্ছে আমাদের সার্বিক অবস্থান। আমরা একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেব না। বাকি মিটিং ইত্যাদি এটা প্রশাসনিক বিষয়, ওই মিটিং এর বিষয়ে কোনো মন্তব্য করব না। বাংলাদেশে বিএনপির আলাদা দেশ, আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, এই মুহূর্তে আমরা এখান থেকে কোনো মন্তব্য করছি না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নজর রাখছেন, ওটা বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। ফলে তার অভ্যন্তরীণ যে বিষয়, আমরা সবসময় চাই বাংলাদেশ শান্ত থাকুক, সুন্দর থাকুক, গণতান্ত্রিক, প্রগতিশীল থাকুক। আমাদের অনেকেরই স্মৃতি, পূর্ব বাংলা একটা আলাদা আবেগ, এই সুন্দর স্মৃতি অটুট থাকুক। এর বাইরে একটি আলাদা রাষ্ট্রের ভোট হচ্ছে, আমরা এখান থেকে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। দিদি, এর মধ্যে কোনো বাংলা ভাষা বা এর ব্যাপার নেই, বিজেপিও সেটাই বলছে। বিজেপি কি বলছে জানার দরকার নেই তো? আজকে তো যাচ্ছেন এবং পুরুলিয়ায় যাচ্ছেন, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি নিজেই বলবেন। সুতরাং আজকে বাংলা ভাষায় কথা বললে, আমরা গতকালও বলেছি, আর আমরা বলবার পরে তারপরে সেটাকে একটু কভার আপ করবার জন্য বিজেপির নেতৃত্বের অঙ্গুলি হেলনে ওখানকার প্রশাসন, মহারাষ্ট্রের প্রশাসন অন্য কথা বলছে, সেটা বাংলার মানুষ বোঝে। সুতরাং আজকে মাননীয় সাংসদ গেছেন ওখানে, তিনি নিশ্চিতভাবে আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন। ঢাকুরিয়ার কেসে গতকালকে 17 জনের জামিন হয়েছে, এখনো পর্যন্ত সোনামবাবু অধরা। দেখুন, কোনো ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে অধরায় চলে যান, দুদিন বাদে দেখা যায় কিন্তু ধরা পড়েছে এবং আইনি যা যা ব্যবস্থা নেওয়ার হচ্ছে। ফলে একটি ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখন বিরোধীরা যার যার নাম দেবে, পুলিশকে তাদের অ্যারেস্ট করে বসিয়ে রাখতে হবে, এই ধরনের তো কোথাও কোনো নিয়ম লেখা নেই। যারা অশান্তিতে জড়িত, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সব ব্যাপারে রাজনৈতিক মন্তব্য করব কেন? না কুণালদা, বিরোধীরা শুধু নয়, এখানে তো পুলিশ যে সুমোটো করেছিল প্রথম যে এফআইআর 3টের মধ্যে, তার মধ্যেই তো একদিকে সোনা পাপ্পু এবং একদিকে পাপি হালদার। তা তো পুলিশ তো খুবই খুবই ভালো কাজ করেছে। পুলিশ যদি কোনো কিছু শুরু করে থাকে, তো প্রথম এফআইআর এ নাম ছিল বলেই তারপরে তদন্ত করে দেখেছে যে তার কোথায় কি আছে ইত্যাদি, হয় তদন্ত করে দেখে নিয়েছে অথবা সেই তদন্তটা চলছে। তাহলে এরকম বিষয় কি আছে? এরকম একাধিক ঘটনা দেখবেন কদিন বাদে ধরা পড়েছে বা পুলিশের পদক্ষেপ। এরকম তো নয় যে 24 ঘন্টা, আরজি করে 24 ঘন্টার মধ্যে ধরে নিয়েছিল, সেটাও আপনাদের পছন্দ হয়নি। তখন আবার প্রশ্ন হচ্ছে, আরো মিছিল করে লোক ধরেননি কেন?
আবার যে 24 ঘন্টার মধ্যে ধরেনি খুঁজছে সেটাও আপনাদের পছন্দ হবে না। কদিন আগে কাকে একটা 72 ঘন্টায় ধরেছে সেটাও আপনাদের পছন্দ হচ্ছে না। বিরাট সমস্যা। বলছি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আলাদা, যে নদিয়ায় একজন মাস্টার মশাই, একজন ভদ্রলোক, তিনি ওই তার মায়ের অঙ্গদান চক্ষুদান করবার অঙ্গীকার করেছিলেন, ওটা দিতে যাচ্ছিলেন। গ্রামের লোকেরা বলেছেন যে উনি আমরা এটা নিয়ে সেই জায়গা থেকে পুলিশ তাকে 3 দিন ধরে গ্রেফতার করে রেখেছে, অথচ এখানে দেখা যাচ্ছে যে সোনাপাপু সহ অন্যরা এইগুলো 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 এগুলো এগুলো না না এগুলো এইভাবে তুলনা হয় না। এটা মানে এটা এই প্রসেস, কিন্তু ইনভেস্টিগেশন প্রসেস, এই প্রশ্নও করা যায় না, এর উত্তরও দেওয়া যায় না। ভেতরে কি আছে সেটা পরবর্তীতে যখন ফাইনালিটিতে রিচ করবে তখনই বলবে। অধরা ধরা সব নিয়ে কুণাল বাবু ইতিমধ্যেই বলেছেন। সুতরাং আপনি ওই কেসটার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই, সোনা পাপ্পুর সাথে ওইখানকার কেসের সম্পর্কটা কি? সুতরাং না না, পুলিশের ভূমিকা, পুলিশ অত্যন্ত ভালো ভূমিকা নেয় সর্বত্র। তো ধরা না পড়তে আপনি অন্য রাজ্যের কথা বলেন না কেন, যেখানে ধরছেই না, কোনো মতে ধরছেই না। এতগুলো নারী নির্যাতন হলো, বাইরে থেকে জেল থেকে বার করে নিয়ে এসে গলায় মালা পরাচ্ছে, টিকা পরাচ্ছে, বলছেন না কেন আপনারা? আপনাদের সংবাদ মাধ্যমরা বলছেন না কেন? আমরা মহিলারা নিশ্চিত ভাবে আপনাদের কাছে দাবি রাখবো, ওদের বলুন, ওদের কথা বলুন। আপনি এখানে বলছেন ঠিক আছে, আমরা নিশ্চয়ই উত্তর দেব, কিন্তু ওগুলো নিয়ে কখনো বলেন না তো। ওটা কি ভারতবর্ষের বাইরে নাকি? ওটা কি আমার দেশের বাইরে, রাষ্ট্রের বাইরে? নাকি মেয়েদের আলাদা 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 প্রাদেশিকতার তাদের ছাপ আলাদা হয়ে যায়? জিজ্ঞাসা করছি আমরা। না, আমি ওকে আর একটা উত্তর দিয়ে দিই, এইটা আর একটা উত্তর দিয়ে দিই যে আমাদের সোনাজয়ী যে মেয়েরা, সোনার মেয়েরা, তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। উই ওয়ান্ট জাস্টিস বলে সেই মেয়েরা দিল্লির রাস্তায় বসেছিল। অমিত শাহের পুলিশ গিয়ে পিটিয়ে তুলেছিল সোনার মেয়েদের, আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্রিজভূষণকে নিয়ে লোকসভায় বসেছিল। তো আপনাদের তখন সেটাকে একটু ব্রেকিং বলে মনে হলো না? পুলিশ খুঁজছে। আর ওই যেটা চোখের বিষয়, আমরা তো পরিষ্কারভাবে বলেছি একদম, যদি কেউ চক্ষুদান করে থাকেন বৈধভাবে, ঠিক কাজ করেছেন, তার কোনো শাস্তি প্রাপ্য নয়। কিন্তু সেই এলাকার কিছু লোক এমন একটা পরিস্থিতি তৈরি করেন, পুলিশকে অনেক ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে পরিস্থিতিটার প্ররোচনাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য, একটু আপনাদের তথ্যগুলো দেখে নি, ওদের তথ্যগুলো দেখে নি, এই অপ্রিয় কাজটা পুলিশের ঘাড়ে চাপে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা করার ঠিক সেইভাবেই, এর মধ্যে যিনি চোখ দান করিয়েছেন তারও কোনো অন্যায় নেই, এবং সেই এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ যে পদ্ধতিতে এলাকাটাকে আবার শান্ত করে নিয়ে বের করে নিয়ে চলে গেছে, তারা তাদের কাজ করেছেন। এর মধ্যে আমি কোনো রাজনৈতিক মন্তব্যের প্রয়োজন আছে বলেই মনে করছি না। সেটা হচ্ছে যে বাবরি মসজিদের বাবরি মসজিদের নির্মাণ কাজের পর একটা বাবরি যাত্রা হলো, 50,000 বলে আলটিমেটলি 51 জনকে নিয়ে কালকের একটা বাবরি যাত্রা হলো, তার মধ্যে 14 জন ওদের নিরাপত্তা রক্ষী নিজেদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস অচল করে দেবো, সারাদিন পুলিশ সুপারকে আটকে রেখে দেবো, সেটাও কালকে বিকেলে উইথড্র হয়ে গেল কর্মসূচিটা। উনি যে বারবার ব্যাকফুটে যাচ্ছেন, কি বলবো? আমি তো বারবার বলছি, হুমায়ুন কবির দেখুন, প্রথমে শুনলাম ব্রিগেডে সভা, সেটা তারপর চলে গেল পাড়ার মাঠে, তারপর সেখান থেকে গিয়ে পুলিশ সুপারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। এই শুনলাম নাকি কত লোক যাবেন বাবরি যাত্রায়। তো সব মিলিয়ে 51 জন, তার মধ্যে 14 জন ওদের সিকিউরিটি। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে ব্যক্তি, পশ্চিমবঙ্গ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজ্য, কেউ মন্দির করতে পারেন, কেউ মসজিদ করতে পারেন, কেউ গির্জা করতে পারেন, কেউ গুরুদ্বারা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়েছেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপির প্রার্থী হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছেন, তিনি হঠাৎ যদি এখন বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা দেখাতে যান,
তো সাধারণ মানুষ সবই আসলে ওনার যে মুভমেন্টটা, ওনার এই যে হাঁটা হাঁটা ভাব, একটু ঘুরি ঘুরি ভাব, এটা ওনার ডাক্তারের ইয়ে, একটু ফ্যাট সুগার হয়েছে, ডাক্তার বলেছেন একটু মুভমেন্ট করতে, সেই কারণে উনি এটা থেকে একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। ছাড়ো, শেষ। Same question is in English. How do you react to this Humayun Kabir's entire Babri Yatra numbers going down again? Humayun Kabir is not a factor at all. All this is our game from Bhajpa. Last time they tried to divide the vote depending upon Congress and CPM alliance, and they got 0. This time they are trying to divide some voters in the name of religion. भाजपा का एक स्ट्रेटेजी है, कुछ लोग पूरा हिंदू 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 बोल रहा है और 2-4 मास्क पहन के पुतला खड़ा कर दिया मुस्लिम 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 बोलने के लिए। उसका कंट्रोल पूरा भाजपा का हाथ में है, तो ये बंगाल में नहीं चलेगा। हर एक को पता है अगर भाजपा को हराना है तो हर एक वोट ममता दीदी का उम्मीदवार को देना चाहिए। एक भी वोट अगर आप कंफ्यूज्ड होकर बीजेपी के ट्रैप में आकर ये हुमायूं जैसा लोग को एक भी वोट देता है, वो घुमाकर भाजपा को फायदा के लिए वो लोग यूज करेंगे। Abhishek Banerjee is going to meet the migrant workers' family in Purulia, but BJP and Pune Police both says that TMC is doing a politics on the lines of language, whereas it was just a mere accident and it happened only because of he was intoxicated. Yeah. There was this. Nothing came from the end of the Maharashtra police before we had said that this is because of speaking Bengali. This person has been killed, a 31-year boy. He was killed and he was the only earning member of the family. There is no hindrance to be created for any worker to go anywhere in the nation. Any state he can go. You see, there are so many persons from other states as migrant workers in our state working. We never do this. But the entire nation now knows that because of speaking Bengali, language Bengali, they are being killed. This has become a phenomenon. And therefore, we had alleged, and after we made the allegations, they are trying to cover it up and say something else. Now, today, our Honorable MP and our Honorable General Secretary is visiting the house. He will know. He is never shy of answering questions to the media. देखिए, आप भाजपा लीडर से पूछिए, इतना सारे मौत होता है